শিক্ষা দিবস পালন করেন। আমরা এতটাই আত্মবিস্মৃত জাতি যে রাজনৈতিক কারণে আমরা আমাদের জন্মদিনকে ভুলে যেতে চেষ্টা করেছি, ভুলিয়ে দিতেও চেষ্টা করেছি। কারণটা আমাদের সকলের জানা, এবং সেটা আরো প্রকাশিত যখন মায়ের জন্মদিনে বহু বহু বছর পর তথাকথিত বিশিষ্টজনেরা বসলেন মায়ের জন্মদিন কবে সেটা স্থির করতে, এবং স্থির করে প্রথিতযশা বুদ্ধিজীবীরা ঠিক করলেন বঙ্গের নববর্ষের দিন মায়ের জন্মদিন। মা কবে জন্মেছেন নয়, স্থির করা হলো জন্মদিনটা কবে। সেটাও রাজনৈতিক কারণে। আমাদের বাঙালির দুর্ভাগ্য যে রাজনীতিটা সমস্ত কিছুর সঙ্গে মাখিয়ে তৈরি করে আমরা এমন অবস্থা করেছি যে মায়ের জন্মদিনেও আমরা সবাই একত্রিত হতে পারিনি। আজকেও যে জন্মদিন পালিত হচ্ছে এটা মনে নেওয়া না মেনে নেওয়া। সভাগৃহে উপস্থিতি দেখেই বোঝা যাচ্ছে এটা মনে নেওয়া নয়, মেনে নেওয়া। যেটা মেনে নেওয়া সেটা দীর্ঘস্থায়ী হয় না, যেটা মনে নেওয়া সেটাই দীর্ঘস্থায়ী হয়। মেনে আমরা নিয়েছি, সরকার বাহাদুর বলেছে করতে হবে তাই করছি, মনে কত নিয়েছি এইটা প্রথম জিজ্ঞাস্য। এবং এই প্রশ্নগুলির মধ্যেই লুকিয়ে আছে যে আমরা ৮০ বছর কেন ফিরে থাকতে চেষ্টা করেছি। ভারত বিভাজিত হয়েছিল, এটা সত্য। ধর্মের ভিত্তিতে বিভাজিত হচ্ছে, এও সত্য। যখন এই দুই তত্ত্বে বিভাজন ঠিক হলো যে হিন্দু গরিষ্ঠ রাজ্যগুলি ভারতে আসবে, মুসলমান গরিষ্ঠ রাজ্যগুলি পাকিস্তানে যাবে, এবং রাজন্য বর্গ স্থির করবেন তারা কোথায় যাবেন। সেটা যারা বলেছেন সমস্ত হিন্দু রাজারাই ঠিক করেছিল ভারতে আসবেন, একটু ইতিহাস ঘেঁটে দেখবেন আমার কোটের রাজা হিন্দু গরিষ্ঠ অংশ নিয়ে পাকিস্তানে গেছেন, এবং তার পরিণতি হয়েছে যে সেইখানে হিন্দু জনসংখ্যা কমতে কমতে আজ অর্ধেক এসে ঠেকেছে। তাই স্বার্থ আগে কাজ করেছে, ধর্ম তার সঙ্গে কাজ করেছে, দুটোর মিশেল কাজ করেছে। এবং এই জায়গায় দাঁড়িয়ে স্বাধীনতার আগে যখন মুসলিম লীগ সরকারে এলো, শ্যামাবাবু চাইনি মুসলিম লীগ সরকারে আসুক। শ্যামা হক মন্ত্রিসভা একটা প্রতিষ্ঠিত হয়েছিল, সেখানেও ইতিহাস বিকৃতি করা হয়েছে যে হিন্দু মহাসভার শ্যামাবাবু মুসলিম লীগের সঙ্গে কোয়ালিশনে সরকার করেছে। এই তঞ্চকথা কেন? একজন রাজনীতিবিদ তার সমগ্র জীবনে একই রাজনৈতিক দলে থাকেন খুব কম। আমি তো এখনো দেখছি যারা ব্রহ্মচার্যে কমিউনিস্ট পার্টি করত, গার্হস্থ্যে কংগ্রেস করত, মানবপ্রস্থে তৃণমূল করত, সন্ন্যাসে এসে টিকা লাগিয়ে বলছে এখন আর পিতার পরিচয় দিচ্ছে না, বলছে আমার ঠাকুরদা। পিতা এখন নির্ধারিত হয়েছে, কারণ পিতার পরিচয় দিলে মুশকিল। এটা হচ্ছে মেনে নেওয়ার স্তর, মনে নেওয়ার স্তর নয়। আজকেও যদি পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে বাইরে সৈনিক লাগিয়ে পশ্চিমবঙ্গ দিবস পালন করতে হয়, এ ব্যথার, বেদনার, স্বতঃস্ফূর্ততা অভাবের প্রকৃষ্ট প্রমাণ। এই জায়গায় যখন সেই দিন ফজলুল হক শ্যামাবাবুর সঙ্গে যখন কোয়ালিশন করেছিলেন, উনি ছিলেন কৃষক প্রজা পার্টির, মুসলিম লীগের সঙ্গে ছিলেন না। উনি পরবর্তী সময়ে মুসলিম লীগে গিয়েছিলেন, এ সত্য। আজকে যদি আপনি বলেন
যে শুভেন্দু অধিকারী তৃণমূলের মুখ্যমন্ত্রী, সেটা কি সত্য হবে? তিনি বিজেপির মুখ্যমন্ত্রী। সেরকমই ফজলুল হক যখন শ্যামাবাবুর সঙ্গে ছিলেন, তিনি কৃষক প্রজা পার্টির ছিলেন, মুসলিম লীগের ছিলেন না। আবার পরবর্তীকালে যখন গিয়েছিলেন সেটাও সত্য। তাই ইতিহাসের ক্যামাফ্রেজিংটা দীর্ঘ 50-55 বছর ধরে করা হয়েছে। এই ক্যামাফ্রেজিংটাও করা হয়েছে ইতিহাসকে কিভাবে, যে আমি ধরে নিলাম এই কনক্লুশনে গেলে যে রাজশক্তি আমাকে বসিয়েছে তার সুবিধে দিয়ে গোটা ইতিহাসটাকে সেভাবে সাজালাম। ম্যানুস্ক্রিপ্ট চেঞ্জ করা হয়েছে, ডেটাকে তঞ্চকতা করা হয়েছে, ইতিহাসকে সেভাবে সাজানো হয়েছে। আমরা যখন এনশিয়েন্ট হিস্ট্রি ছোটবেলায় দেখেছিলাম, তখন ক্যালকাটা ইউনিভার্সিটিতে এনশিয়েন্ট হিস্ট্রি পড়তে গেলে সংস্কৃত ম্যান্ডেটরি ছিল, সেটা তুলে দেওয়া হলো। তারপরে এনশিয়েন্ট হিস্ট্রি যা লেখা হয়েছে তা লিটারেচার রিভিউ আর বিবলিওগ্রাফিতে ঢুকলে বোঝা যায় যে সম্পূর্ণ সেকেন্ডারি সোর্সের উপর ভিত্তি করে যে আলিগড় স্কুল অফ হিস্টোরিয়ানসদের যে ইতিহাস লেখানো হয়েছে তার মধ্যে এক গভীর রাজনীতি কাজ করেছে। এবং যেভাবে রমেশচন্দ্র মজুমদার, যদুনাথ সরকার, নীলকণ্ঠ শাস্ত্রী, রাখাল দাস ব্যানার্জি, নিহার রঞ্জন রায়, সুরেন্দ্রনাথ সেন, হেমচন্দ্র রায় চৌধুরী, কাশী প্রসাদ জয়সওয়াল, এদের বইকে সরিয়েও দেওয়া হয়েছে, তার মধ্যেও রাজনীতি কাজ করেছে। তার পরিণতি হচ্ছে পশ্চিমবঙ্গ দিবসের অ্যাটেন্ডেন্স। 50-55 বছর ধরে মনোজগতে এবং বুদ্ধি জগতে যা ত্রাস চলেছে, যা তছনছ করা চলেছে, সেটা ইন্টেলেকচুয়াল সভারেন্টির ওপর কুঠার আঘাত। রাজনীতিতে ভালোবাসা থাকতেই পারে, কোনো অসুবিধে নেই, কিন্তু আমি ম্যাকিয়াভেলি মার্কস পড়ব, কিন্তু ম্যাকিয়াভেলি সমসাময়িক ভারতবর্ষের শ্রীচৈতন্য মহাপ্রভুকে জানবো না। মার্কসকে সমসাময়িক ভারতবর্ষের শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে পড়বো না, এটা হয় না। মার্কসের তত্ত্বে কোনো ভুল নেই সারপ্লাস ভ্যালুতে, কিন্তু সোশ্যালিজমের বিভিন্ন শেডস আছে। সায়েন্টিফিক সোশ্যালিজম আছে, ইউটোপিয়ান সোশ্যালিজম আছে, ফেবিয়ান সোশ্যালিজম আছে, স্বামী বিবেকানন্দের বৈদান্তিক সোশ্যালিজম আছে। দীর্ঘ এই 50-55 বছরে সায়েন্টিফিক সোশ্যালিজম নিয়ে, মার্কসিয়ান থিওরি নিয়ে তো কত কাজ হয়েছে, বিবেকানন্দের বৈদান্তিক সোশ্যালিজম নিয়ে কত কাজ হয়েছে। চিন্তনের জায়গা এইখানে। এই জায়গায় দাঁড়িয়ে যখন ভারত ভাগে হিন্দু মেজরিটি জায়গাগুলো ভারতে আসবে এবং মুসলমান মেজরিটি জায়গাগুলো পাকিস্তানে যাবে, তখন দেখা গেল বেঙ্গলে 46% হচ্ছে হিন্দু বৌদ্ধ, 54% হচ্ছে মুসলমান। এই তত্ত্বে সমগ্র বাংলা যায় পাকিস্তানে, এবং জিন্না চাইছিলেন কলকাতা পাকিস্তানেই যাক, কারণ তখন কলকাতা ভারতবর্ষের সবচেয়ে সমৃদ্ধ শহর, এবং মুসলিম লীগের শাসনে হিন্দু জনগোষ্ঠীর উপর যে ত্রাস নেমে এসেছিল, 16ই আগস্ট থেকে নোয়াখালী পর্যন্ত সেই ত্রাসের বিভীষিকা রক্তমাখা ছায়া যেটা দেখা গেছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রাজনীতি জগতের লোক ছিলেন না, তার পরিবারও রাজনীতি জগতের লোক ছিলেন না। একাডেমিশিয়ান ছিলেন, জুরিস্ট ছিলেন, তিনি ইয়াংগেস্ট ভাইস চ্যান্সেলর ছিলেন, বিদেশে ব্যারিস্টার হতে গিয়েছিলেন। তিনি রাজনীতির সঙ্গে তার সম্পর্ক অনেক প্রাপ্ত বয়সে, অনেক পরিণত বয়সে। কিন্তু যেভাবে ইতিহাসে তাকে বিকৃত করার চেষ্টা হয়েছে, তাতে বোঝা যায় যে বাঙালি নিজের ইতিহাসকে নিজেই কিভাবে নষ্ট করার চেষ্টা করেছে। আজকে যদি শ্যামাবাবু সেদিন না দাঁড়াতেন, সমগ্র বঙ্গ যদি পাকিস্তানে চলে যেত, পাকিস্তানে যেটা পূর্ব পাকিস্তান ছিল, বর্তমান বাংলাদেশ, সেখানে হিন্দু জনসংখ্যা স্বাধীনতার পরে 28% থেকে 8% এসে দাঁড়িয়েছে। কি হতো পরিণতি? পশ্চিমবঙ্গে হিন্দু জনসংখ্যা 80% থেকে কমে প্রায় 70-এর নিচে চলে গেছে।
কোন দিকে এগোচ্ছে? স্বাধীনতার সময় একটা হিন্দু গরিষ্ঠ জেলা পাকিস্তান পেয়েছিল, একটা মুসলিম গরিষ্ঠ জেলা ভারত পেয়েছিল, অর্থাৎ মুর্শিদাবাদ এবং খুলনা এক্সচেঞ্জ হয়েছিল। খুলনাতে হিন্দু গরিষ্ঠ ছিল, যেটা 52% থেকে নেমে 18 নিচে হয়েছে, আর মুর্শিদাবাদ যেটা মুসলমান গরিষ্ঠ ছিল সেটা 55 থেকে মুসলমান জনসংখ্যা 70 হয়েছে। বাংলায় যারা কথা বলেন সেই বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে 46 সালে